সাস সম্পর্কিত দ্বিতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব সাস ভেরিয়েবলস এবং নেস্টিং সিএসএস রুলস সম্পর্কে। এই ভিডিও থেকে যা যা শিখবেন এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ কীভাবে সাস ভেরিয়েবলস ডিক্লেয়ার করতে হয়, ব্যবহার করতে হয় এবং নেস্টিং সিএসএস রুলস নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো অলরেডি আমি আপনাদের CSS3 এর ভেরিয়েবল সম্পর্কে ধারণা দিয়েছি, কীভাবে CSS3 এর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ব্যবহার করতে হয় সেটা অলরেডি আপনারা শিখে নিয়েছেন। বাট এবার আমরা আলোচনা করব সাস ভেরিয়েবলস সম্পর্কে। সাস ভেরিয়েবলস আমরা যখন ডিক্লেয়ার করব তখন ডলার সিম্বল দিয়ে ভেরিয়েবলের একটি নাম দেব, দেন সেই ভেরিয়েবলের একটা ভ্যালু দেবো, যেমনটা এখানে অনেকগুলো এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। তো ভেরিয়েবলের নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, বাট লক্ষ্য রাখবেন পূর্বে অবশ্যই নামের পূর্বে ডলার সিম্বলটা দিতে হবে, ওকে। কোলন দিয়ে দেন সেই ভেরিয়েবলে একটা ভ্যালু দিতে পারবেন। তো ভ্যালু হিসেবে আপনারা স্ট্রিং ডাটা টাইপ ইউজ করতে পারবেন, নাম্বারস, কালার্স, বুলিয়ানস, লিস্ট, অনেক কিছু দেখতে পাচ্ছেন, ওকে। আর ব্যবহার করার সিস্টেম হচ্ছে জাস্ট ডলার সিম্বল দিয়ে সেই ভেরিয়েবলের নামটা দিয়ে দিলেই আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে ফাইলটা আমি তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন HTML ফাইল, এবং সেই HTML ফাইলের সাথে আমাদের যে সাস ফাইল যেটা ছিল demo.scss দিয়ে যেটা তৈরি করেছিলাম, তো সেটা এখানে আছে দেখতে পাচ্ছেন। তো এখানে লক্ষ্য রাখবেন আরও কিছু এক্সট্রা ফাইল দেখতে পাচ্ছেন, সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, এই সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো চলুন এবার আমরা অ্যাক্সেস করি, আমরা ভেরিয়েবল তৈরি করি, ওকে। সো ভেরিয়েবল তৈরি করার জন্য আমি জাস্ট এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি। তো আমরা জানি যে সাস ফাইলের মধ্যে আমরা CSS এর কমেন্টগুলো ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করতে পারবো, সিঙ্গেল লাইন কমেন্টও ইউজ করতে পারবো। তো এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি কালার রিলেটেড। সো কালার ভেরিয়েবল ডিক্লারেশন, জাস্ট একটা কমেন্ট দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারি আমি, ওকে। ডিক্লারেশন, ওকে। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি হেডারের জন্য একটি কালার সেট করব। তো সেই জন্য একটা ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালুটা রাখবো। সো হেডার ব্যাকগ্রাউন্ড কালার, সো এখানে হেডার ব্যাকগ্রাউন্ড কালার একটি ভেরিয়েবলের নাম নিলাম। এবার যে কাজটা করতে পারি সেই ভেরিয়েবলের জন্য একটি ভ্যালু দিতে পারি, বাট একটা বিষয় নিশ্চয়ই আমি বলেছিলাম যে ভেরিয়েবলের নামের পূর্বে অবশ্যই ডলার সিম্বল দিতে হবে, কিন্তু হ্যাশ নয়, ওকে। সো এবার এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং কোলন দিয়ে তার একটা ভ্যালু দিয়ে দিতে পারবো। তো আমি যে কালারটা ব্যবহার করব সেটা অলরেডি আমার জানা আছে, আমি সেই কালারটা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু হিসেবে AB73, দ্যাটস ইট, ওকে। সো একটি কালার আমি ডিক্লেয়ার করলাম, এখানে ভেরিয়েবল মূলত ডিক্লেয়ার করলাম এবং সেই ভেরিয়েবলের মধ্যে একটি কালার আমি রাখলাম। এবার আমি এটাকে কিভাবে ব্যবহার করব, তো আমার যে হেডার যে ট্যাগটা রয়েছে, সো লক্ষ্য রাখবেন আমি এইখানে হেডারকে অ্যাক্সেস করছি এবং হেডারের ব্যাকগ্রাউন্ড কালার আমি বসাবো। সো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কিন্তু এখানে ডিরেক্টলি ভ্যালু দেবো না, আমি একটি ভেরিয়েবল ব্যবহার করছি, সেই ভেরিয়েবলের নামটা এখানে দেবো। তো কীভাবে দেবো, এই যে ডলার সিম্বল দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে সাস ভেরিয়েবলগুলো চলে আসবে। তো আমি এটাকে অ্যাক্সেস করব, সেভ করে নিলাম এবং রিলোড করার পর দেখতে পাচ্ছেন মূলত এইখানে কি হচ্ছে, যে কালারটা আমি সেট করেছি সেই কালারটা মূলত এখানে হেডারের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই শিখে নিলেন। ভেরিয়েবল ডিক্লেয়ার উদ্দেশ্যটা কি, ধরা যাক আমি যদি এই কালারটা অনেক জায়গায় ব্যবহার করি, তো ধরা যাক 15 জায়গায় ব্যবহার করলাম, এবার আমি যদি সেই কালারটা চেঞ্জ করতে চাই তাহলে 15 জায়গায় গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। বাট ভেরিয়েবল ব্যবহার করার সুবিধাটা হচ্ছে কি, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করলে এই হেডার ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবলটা যত জায়গায় আমি ব্যবহার করেছি সবগুলোতেই কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাবে, সেটা হচ্ছে ভেরিয়েবলের সুবিধাটা, ওকে। তো এরকম আমি আরও কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ধরা যাক মেইনের জন্য আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, দেন ফুটারের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি এবং ভেরিয়েবলের ভ্যালুগুলো আমি অবশ্যই চেঞ্জ করে দিতে যাচ্ছি। সো সেই জন্য এখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো, FF দেন 3D এবং এখানে দিয়ে দিচ্ছি 84, অ্যাকচুয়ালি D3 84, এবং পরবর্তী যে কালারটা আমি এখানে বসাবো সেটাও আমার জানা আছে, এখানে FFAE এবং C0, ওকে। সো এবার এই কালারগুলো অ্যাপ্লাই করার পালা। আমি এখানে মেইনের জন্য ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে দেব, আমি যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে রেখেছি ভেরিয়েবলের মধ্যে তাকে অ্যাক্সেস করব এবং সেটা হচ্ছে আমার মেইন। লক্ষ্য রাখবেন এখানে ব্যাকগ্রাউন্ড আমি কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, এই যে মেইন ব্যাকগ্রাউন্ড কালারটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো এখানে আমি সেটাকে বসিয়ে দিচ্ছি মেইন ব্যাকগ্রাউন্ড কালার, এবং তারপর যে কাজটা করবো এখানে ফুটারের মধ্যে ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দেবো, ওকে। সো এটা এখান থেকে সরিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড, এবং এইখানে আমি ডলার সিম্বল দিয়ে ফুটার যে ভেরিয়েবলটা রয়েছে ফুটার ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে অ্যাক্সেস করে নিচ্ছি, ওকে। সো এতটুকু ডেফিনেটলি আপনারা করে নিয়েছেন আশা করি। আমি সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন রিলোড করার পর সবগুলোর কালার কিন্তু সেট করা হয়ে গেছে। তো ভেরিয়েবল, এইখানে ভেরিয়েবলের ভ্যালু হিসেবে যে কালার রাখতে পারবেন এমন কথা নয়, আপনারা আমি যেমনটা বলেছি নাম্বার, স্ট্রিং, অনেক কিছুই রাখতে পারবেন। যেমন আমি এখানে ফন্ট সাইজের জন্য একটি ভেরিয়েবল নিয়েছি, একটু নিচের দিকে নিচ্ছি, এখানে
ফন্ট প্যারাগ্রাফ ফন্ট সাইজ, আমি ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি প্যারা ফন্ট সাইজ। ওকে, এবং প্যারাগ্রাফ ফন্ট সাইজ হিসেবে আমি 15 পিক্সেল নিচ্ছি, ভ্যালু হিসেবে এখানে 15 পিক্সেল নিচ্ছি। এবার আমি দরজাকে আমি কারোর উপর সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমি অ্যাবাউট যে আইডিটা রয়েছে তার প্যারাগ্রাফটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এখানে অ্যাবাউটের প্যারাগ্রাফের উপর আমি কি করব, আমার যে ফন্ট সাইজ রয়েছে অবশ্যই প্রথমে প্রপার্টি, আমি এখানে ভ্যালু কাকে ব্যবহার করব, এখানে ভ্যালুটা হচ্ছে এই যে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি প্যারা ফন্ট সাইজ, এটাকে ব্যবহার করব। তো সেই জন্য আমাকে ডলার সিম্বল দিয়ে প্যারা ফন্ট সাইজ অটোমেটিকলি চলে আসলো, সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আশা করি কিভাবে সাস ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয় সেটা আপনারা শিখে নিলেন। এবার চলুন কিভাবে সিএসএস রুলসকে নেস্টিং করতে হয় সাসের মাধ্যমে সেটা এবার আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য যে কাজটা করব, আমি হেডারের মধ্যে চলে আসব এবং হেডারের মধ্যে ডেফিনেটলি এখানে আমাকে কিছু কোড লিখতে হবে। সো আমি এটা নেভিগেশন মেনুর ব্যবস্থা করে নিচ্ছি, এখানে আনঅর্ডার লিস্ট নিচ্ছি, লিস্টের মধ্যে একটি লিঙ্ক নিচ্ছি, প্রথম লিঙ্ক হিসেবে দিয়ে দিয়েছি হোম, এবং এরকম আরও কিছু দিতে পারি এখানে অ্যাবাউট, অ্যান্ড দেন আমি অবশ্যই একটু চেঞ্জ করে দিচ্ছি অ্যাবাউট, এবং সবার পরে কন্ট্যাক্ট, তিনটি মেনু নিচ্ছি এখানে মূলত। ওকে, তিনটি অপশন নিচ্ছি, ফাইন। তো এটা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার আমার টার্গেট হচ্ছে এটাকে স্টাইল করব। তো স্টাইল করার পদ্ধতি অলরেডি আমরা জানা আছে, নর্মাল সিএসএসে যেমনটা করে থাকি ঠিক তেমনটাই আমি এখানে করছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে হেডার নিচে করছি। ওকে, তো এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি ন্যাব স্টাইলিং whatever। সো আমার মেইন উদ্দেশ্য আসলে এখানে আপনাদের জাস্ট সাসের ব্যবহারটা শেখানো, সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। ওকে, আপনারা আপনাদের ইচ্ছা মতো স্টাইলিং করতে পারবেন পরবর্তীতে, জাস্ট সাসটা কীভাবে কাজ করে, সাসের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্যই আসলে ভিডিও তৈরি করা। আপনারা সেটা শিখে দেন প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। ওকে, তো আমরা যদি সিএসএস এর মাধ্যমে এই নেভিগেশনটাকে আমরা হয়তো বা স্টাইলিং করি, এরকম করতে পারি। দরজাক মার্জিন টপ দিচ্ছি, উপরের দিকে একটু মার্জিন নিয়ে নিচ্ছি আমি 15 পিক্সেলের মতো, এরকম করতে পারি। সো নেভিগেশন থেকে দেখতে পাচ্ছেন এখানে স্পেস নিয়েছে। দেন কি করি আমরা, নেভিগেশন আনঅর্ডার লিস্টকে সিলেক্ট করতে পারি, আনঅর্ডার লিস্ট থেকে লিস্টকে সিলেক্ট করতে পারি, এ টেকটাকে সিলেক্ট করতে পারি, এটাকে কি করতে পারি, হুবার করতে পারি। এই যে অনেকগুলো কাজ এখানে করতে পারি আমরা, তাই না? তো চলুন আমি এখানে জাস্ট বোঝার সুবিধাতে আনঅর্ডার লিস্টে হয়তো বা এরকম দিয়ে দিতে পারি, লিস্টের যে স্টাইলের টাইপটা আছে সেটাকে নান করে দিচ্ছি। ওকে, সো সেক্ষেত্রে কী হবে, যে বুলেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে আর থাকবে না, দেখতে পাচ্ছেন। দেন লিস্টের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারি। আমি এখানে ইনলাইন ব্লক ইউজ করে নিচ্ছি। তো ইনলাইন ব্লক করার পরে দেখতে পাচ্ছেন সবগুলো পাশাপাশি চলে এসেছে। আমি এইখানেও যেটা করতে পারি, এটার জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারি, এবং এইখানে আরও কিছু প্রপার্টি আমি অবশ্যই ইউজ করব, যেমন কালার দিয়ে দিচ্ছি। কালার হিসেবে আমি এখানে হোয়াইট ব্যবহার করতে পারি, টেক্সট ডেকোরেশন দিয়ে দিচ্ছি যাতে করে নিচের দিকে আন্ডারলাইনটা চলে যায়। এগুলো হচ্ছে সিএসএস এর স্টাইল। তো এই সিএসএস এর স্টাইল প্রথমে ব্যবহার করব, দেন আমি দেখাবো কীভাবে সাসের মাধ্যমে এগুলোকে নেস্টিং করা যায় সেটা দেখাবো। ওকে, তো সিএসএস সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো অলরেডি আপনাদের পরিচিত। দেন এখানে অবশ্যই কিছু প্যাডিং দিয়ে দিতে পারি, 10 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিচ্ছি। সো প্যাডিং দেওয়ার পরে যে কাজটা করতে পারি, এখানে আমি ট্রানজিশন দিয়ে দিতে পারি। যখন হোভার করব তখন যাতে একটা ট্রানজিশন হয় 0.4 সেকেন্ডের মতো, সেটা দিয়ে দিচ্ছি, এবং বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেলের মতো, সেভ করে নিলাম। তো লক্ষ্য রাখবেন, এবার আমরা হুবার করলে কি হবে, যে এফেক্টটা হবে সেটাও এখানে বলে দিতে পারি। হুবারের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। ওকে, সেভ করে নিলাম। তো এবার লক্ষ্য রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমরা যে স্টাইল সেট করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আরেকটা কাজ করি, মার্জিন দিয়ে দেই আনঅর্ডার লিস্টের বা লিস্টের জন্য এখানে মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন উপর নিচে দিয়ে দিচ্ছি 0 এবং ডানে বামে দিচ্ছি 15 পিক্সেল। ওকে, সো দ্যাটস ইট। এতটুকু কাজ আপনারা অবশ্যই করে নেবেন, আশা করি আপনারা করে নিয়েছেন। এবার এটা তো গেল আমাদের নর্মাল সিএসএস যেটা আমরা করে অভ্যস্ত, বাট এবার নেস্টিং কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা যে কাজটা করতে পারতাম, এই সবগুলোই মূলত ন্যাব রিলেটেড স্টাইল করেছি, তাই না? আমরা কীভাবে স্টাইলটা সেট আপ করা হয়েছে লক্ষ্য রাখবেন। নেভিগেশন মেনুর মধ্যে রয়েছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে রয়েছে লিস্টের মধ্যে রয়েছে এ ট্যাগ, এবং এ ট্যাগের সাথে রিলেটেড হচ্ছে এই হুবারটা। তো আমরা এরকম করতে পারতাম, আমি এখান থেকে কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে আনঅর্ডার লিস্টে যেটা রয়েছে, ন্যাবটা এখান থেকে সরিয়ে নিচ্ছি,
প্রথমে নেভিগেশনকে স্টাইল করলাম, নেভিগেশনের মধ্যে এরকম আমি রাখতে পারবো, যেটা আমাদের যে সাস সেটা আমাদের আসলে অ্যালাউ করে। সো নেভিগেশনে আমি কী করলাম, মার্জিন টপ দিলাম, নেভিগেশনের মধ্যে কী রয়েছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের যে স্টাইল সেটা দিলাম। এবার আনঅর্ডার লিস্টের মধ্যে কী রয়েছে, লিস্ট রয়েছে, তো এইগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি। এই আনঅর্ডার লিস্টের মধ্যে যাব এবং লিস্টের স্টাইলটা আমি এখানে বসিয়ে দেবো, এবং লিস্টের মধ্যে কী রয়েছে, যে লিঙ্কটা রয়েছে। সো আমি এখান থেকে লিঙ্কের যে কোডটা আছে আমি সেখান থেকে এটা থেকে কপি করে নিচ্ছি বা কেটে নিচ্ছি এক্স্যাক্টলি, এবং বাকি যেগুলো আছে এগুলো সরিয়ে দিচ্ছি। এবার এই লিস্টের মধ্যে লক্ষ্য রাখবেন, যেহেতু লিস্টের মধ্যে লিঙ্কটা রয়েছে তাই লিঙ্কের কোডটা মূলত এখানে থাকবে, ওকে। এবং এ যদি হোভার হয় সেক্ষেত্রে একই ধরনের কাজ, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। তো এ যদি হোভার করা হয় সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু না, এটা লক্ষ্য রাখবেন, এর পাশাপাশি থাকবে, ওকে। সেভ করে নিলাম, দ্যাটস ইট। এক্স্যাক্টলি সেমভাবে সব কিছু কাজ করবে। তো এই যে আমরা এখানে কি করলাম, নেস্টিং করলাম, অর্থাৎ একটির মধ্যে অন্যটি রাখলাম। প্রথমে আমরা জানি নেভিগেশন রয়েছে, নেভিগেশন স্টাইল করতে হবে, নেভিগেশনের মধ্যে রয়েছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের স্টাইল যদি থাকে সেটা ইউজ করতে পারবেন। আনঅর্ডার লিস্টের মধ্যে রয়েছে লিস্ট, লিস্টের জন্য যে স্টাইল সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। লিস্টের মধ্যে রয়েছে লিঙ্ক, লিঙ্কে যে স্টাইল করা দরকার সেগুলো করে নিয়েছি, এবং কেউ যদি হোভার করে সেক্ষেত্রে সেটা পাশাপাশি রাখবো আমরা, ওকে। তো এই ভিডিও থেকে আশা করি নেস্টিং সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি লাভ করা হয়ে গেছে, এবং কীভাবে ভেরিয়েবলস নিয়ে কাজ করতে সেটা আপনারা শিখে নিলেন। এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।